সেশন ছিল, সেখানে আমরা তথ্য সেগুলো উপস্থাপন করার পর আমরা উভয়ই একমত হয়েছি। সমাপনী বৈঠকে কর ও রিজার্ভের নতুন লক্ষ্যমাত্রা সহ সব শর্ত ও প্রস্তাব একমত বাংলাদেশ ব্যাংক ও আইএমএফ। একই সঙ্গে সংস্থাটির পরামর্শে স্মার্ট সুদ হার পদ্ধতি উঠে গিয়ে হবে বাজার ভিত্তিক এবং মুদ্রানীতিতেও আসবে পরিবর্তন। শান্তবাজারে নিয়ে থাকছে বিস্তারিত। পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ এবং আমি নাহিদা মিতু। সারা দেশে শুরু হলো বড় মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান। এবার সরকার ৩২ টাকা মূল্যে ৫ লাখ টন ধান কিনছে সরকার কৃষকের কাছ থেকে। যদিও কৃষকদের অভিযোগ, বৈশাখের শেষের দিকে ধান চাল সংগ্রহের অভিযান শুরু হওয়ায় লাভবান হবেন মধ্যস্বত্বভোগীরা। সরকার যেভাবে আমাকে দাম দিয়েছে তাতে আমরা খুশি, এবং 2 টাকা আরো বাড়িয়ে দিয়েছে, তাতে আমরা ধান দিতে রাজি আছি এবং খুশি আছি। আজকের সংগ্রহ 60 মেট্রিক টন চাল এবং 3 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এই মূল্যেই আমরা সরকারকে চাল সংগ্রহ করতে পারবো। কৃষক যাতে হয়রানি না হয়, প্রতিটি ইউনিয়নে একটি করে ময়েশ্চার মিটার দেওয়া আছে। ওই ময়েশ্চার চেক করে আসবে এবং তাকে বলবো তোমার ধান ফিট এখন নিয়ে যাও। আর আমরা ওয়েবসাইটে 2টা নম্বর দিয়ে দেব, সেই নম্বরে সেই কৃষক বা যে কোনো ব্যক্তি সেই ওয়েবসাইটের নাম্বারে ফোন করতে পারে। শান্তবাজারে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে তার আগে আইএমএফ এর সমাপনী বৈঠক প্রসঙ্গ। আইএমএফ শর্ত শিথিল করায় কমল কর ও রিজার্ভের লক্ষ্যমাত্রা। এছাড়া অন্যান্য শর্ত ও প্রস্তাবে একমত হয়েছে কেন্দ্রীয় ব্যাংক ও আইএমএফ। একই সাথে রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণে আইএমএফ এর চাপে সুদের হারে বাজারে ছেড়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, পরামর্শ বাস্তবায়নে বুধবার মুদ্রানীতি কমিটির বৈঠকে আসছে নতুন পরিবর্তন, আর এতে ছাড় হওয়ার সুযোগ পারল তৃতীয় কিস্তিতে। সেলিয়া সুলতানার প্রতিবেদন। $4.5 বিলিয়ন ঋণ পেতে আইএমএফ এর 30টি প্রস্তাবনা মেনে নিলেও গত 1 বছরের সুদের হার আর ব্যাংক ব্যবস্থাপনায় নানা নীতি গ্রহণ করে আসছে বাংলাদেশ ব্যাংক। শুরু থেকে স্মার্ট রেট পদ্ধতি নিয়েও আপত্তি ছিল সংস্থাটির। আপত্তি জানায় মার্জার পদ্ধতিতেও। এছাড়া ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে না দিলে রিজার্ভে ইতিবাচক প্রভাব দেখা দেবে না বলেও বলে আসছে সংস্থাটি। তবে এবার আইএমএফ এর চাপে বাজারের সুদের হার ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে তাতেও কতদিনে রিজার্ভে ইতিবাচক সাড়া মিলবে তা নিয়ে সংশয় শুরু হয় গত 2 কিস্তিতে প্রকৃত রিজার্ভ অর্জনের লক্ষ্যমাত্রা পূরণে বারবার সংশোধনী আনায়। তাই এবার সফরে এসেই 8 মের মধ্যে রিজার্ভ বৃদ্ধিতে কি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে জানতে চায় সংস্থাটি। পূর্ব মূল্যায়নের রেশ ধরে আবারও 30 জুনের মধ্যে $20.11 বিলিয়ন রিজার্ভের লক্ষ্যমাত্রা দেয়া হলেও তা আগামী 7 সপ্তাহে অর্জন করা সম্ভব নয় জানিয়ে $1,800 কোটি কাছাকাছি নতুন প্রস্তাব দেয় বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের সমাপনী সভায় দুই পক্ষই সংশোধনী, রিজার্ভ ও রাজস্ব কাঠামো, ব্যাংক ব্যবস্থাপনা, অর্থপাচার রোধ, জিডিপি ও করের লক্ষ্যমাত্রা কমানো সহ সব বিষয়ে একমত হয়েছে। আইএমএফ মিশনের যে ক্লোজিং সেশন ছিল, সেখানে আমরা আইএমএফ বিভিন্ন বিষয়ে যে তাদের পর্যালোচনা সেটা আমাদেরকে জানিয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সেগুলো শুনেছি এবং বেশিরভাগ বিষয়েই আমরা যে আমাদের যুক্তি এবং তথ্য সেগুলো উপস্থাপন করার পর আমরা উভয়ই একমত হয়েছি বিভিন্ন বিষয়গুলোতে। ভবিষ্যতের যে কর্মপরিকল্পনা সেই বিষয়গুলো তো এক। এদিকে এবছরও কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি কর ও কর বহির্ভূত রাজস্ব কর্তৃপক্ষ। সেখানে এরই মধ্যে আগামী অর্থবছরের জন্য 4,80,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে সংস্থাটি। তবু মঙ্গলবার সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকের দফায় দফায় বৈঠকে ঋণ পাওয়ার বিষয়টি নিশ্চিত হচ্ছে বলে জানিয়েছে বৈঠক সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে দ্রুত প্রকল্প শেষ করতে হবে। গণভবনের সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকন করেন প্রধানমন্ত্রী। এ সময় কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দেশের কতটা উন্নয়ন হবে এবং মানুষ কতটা উপকৃত হবে তা বিবেচনা করতে হবে। উন্নয়নে আমরা খুব দ্রুত কিছু কাজ করেছি, যার সুফল আমরা এই সেতুটা করলে
আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে, স্থানীয় মানুষের উন্নতিটা কতটুকু হবে, আমরা কতটুকু এই যে এত টাকা খরচ করে করলাম তার ফলাফলটা কি হবে, তার থেকে মানুষ কতটুকু লাভবান হবে। আমি একটা টাকা বিনিয়োগ করলাম, সেখান থেকে আমার আসলটা আমি কতটুকু তুলতে পারবো আর মানুষের কতটুকু উপকারে আসবে। যেটা উপকারে আসবে না সেটা আমি করব কেন? হ্যাঁ, আমরা আমাদের নিজেদের সক্ষমতার পাশাপাশি আমরা বিদেশ থেকে লোন নিই। লোন নেওয়ার ক্ষেত্রেও আমাদের এটা হিসাব রাখতে হবে। হ্যাঁ, আমরা এখন আমাদের সাফল্যের সাথে আমরা অনেক ভালো ভালো প্রস্তাব পাই, কিন্তু ওই প্রস্তাবটা পাওয়ার পরে আমাদের এটা হিসাব করতে হবে যে এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু। গেল 22 বছরে বিশ্বে প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে 83,000 কোটি টাকা। বাংলাদেশে প্রথমবার কেন্দ্রীয়ভাবে আন্তর্জাতিক অভিবাসী প্রতিবেদন প্রকাশ করল IOM। প্রতিবেদনে উঠে আসে প্রায় 7.5 কোটি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ, যা দুশ্চিন্তার কারণ বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন দেবরাজ দেব। সভ্যতার শুরু থেকেই মানুষ ঘুরে বেরিয়েছে বিশ্বের নানা প্রান্তে। তবে বর্তমানে তা দাঁড়িয়েছে ব্যক্তি উন্নতি, রাষ্ট্রের উন্নতি, বদলে যাওয়ার গল্প বা অন্ধকারের গল্প। পৃথিবীব্যাপী প্রায় 28 কোটি মানুষ নিজ দেশ ছেড়েছে কাজের সন্ধানে। মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে উঠে আসে বিশ্বের সকল প্রবাসীদের তথ্য। মাইগ্রেশনে বিশ্বের শীর্ষ 6-এ থাকা বাংলাদেশে এবারই প্রথম কেন্দ্রীয়ভাবে প্রতিবেদন প্রকাশের আয়োজন করে সংস্থাটি। প্রতিবেদনে উঠে আসে গেল 22 বছরে বিশ্বে অভিবাসী বেড়েছে 650%, যার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। 13,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 83,100 কোটি টাকার রেমিটেন্স প্রবাহে, যার মধ্যে 65,000 কোটি টাকা আয় করেছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো। যে আয় ব্যক্তিগত প্রভাবকে ছাড়িয়ে রাষ্ট্রীয়ভাবেও সুফল বয়ে আনছে বলেই মনে করেন সংস্থাটির প্রধান। One way they do it is through their remittances and sending money back home. So the good news is that international remittances continue to flow back to low and middle income countries, despite predictions that they would have stopped or slowed down during the COVID-19 pandemic. In fact, they've continued to go up. বিশ্বে প্রায় 12 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদের মধ্যে রাজনৈতিক আশ্রয় এবং ধর্মীয় সংঘাতের মতো বিষয় জড়িত। আর নিজ দেশেই অন্তদ্বন্দ্ব ও প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছেন 7.5 কোটি মানুষ। বাস্তুচ্যুত হওয়ার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ যুক্ত হয়েছে, যা দুশ্চিন্তার বড় কারণ বলে মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। Director General, she has taken note of this fact because climate change is the reality today. And when IMO was established, then climate change was absent. And in Bangladesh, you know, because of the climate change, there are thousands, not thousands, millions of people are displaced internally, and also some people are displaced internationally. প্রতিবেদনে বলা হয়েছে সারা বিশ্বের জনসংখ্যার প্রায় 3.5% মানুষ অভিবাসী হিসেবে কাজ করে। এর মধ্যে নারীর সংখ্যা 48%। গেল বছর বিশ্বে 8,500 অভিবাসী নিখোঁজ কিংবা মারা গেছেন বিভিন্ন কারণে। বিশ্লেষকরা বলছেন, সময়ের সাথে সাথে কর্মপরিবেশ নিশ্চিত করলে বিশ্ব অর্থনীতির এই শক্তি ব্যর্থ হবে না। দেবরাজ দেব, এখন, ঢাকা। দীর্ঘ তাপ প্রবাহের পর থেমে থেমে বৃষ্টিতে এডিস মশার প্রজনন বাড়াতে পারে দ্বিগুণ হারে। ইতিমধ্যেই ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বৃষ্টির পর বাড়ছে মশার দাপট। এবার শুধু মশা নিয়ন্ত্রণে প্রায় 150 কোটি টাকা বরাদ্দ পেলেও সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ নিয়ে সন্তুষ্ট নন নগরবাসী। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা দূর করতে হবে। সবাই সচেতন না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, এবার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। মেহেরি নানির প্রতিবেদন। গ্রীষ্মের আকাশে দীর্ঘ 1 মাস তাপপ্রবাহের পর মেঘের আনাগোনা। বহুল প্রতীক্ষিত বৃষ্টির দেখাও পেয়েছে নগরবাসী। তবে এই মেঘ বৃষ্টির খেলা এবং থেমে থেমে হওয়া বৃষ্টিই দিচ্ছে ডেঙ্গুর অশনি সংকেত।
এপ্রিলে তীব্র তাপপ্রবাহ দেশের গেল ৭৫ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। যুক্তরাষ্ট্রের মেডিকেল এন্টোমোলজিক্যাল জার্নালের এক গবেষণা অনুযায়ী দেশে গেল ২ দশকে বৃষ্টিপাতের হার কমলেও বর্ষার আগে পরে বৃষ্টির পরিমাণ বেড়েছে। গবেষকরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধির পর এমন থেমে থেমে বৃষ্টি এডিসের প্রজননের হার বাড়ায় দ্বিগুণ হারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান জানান, এল নিনো প্রভাব কেটে এখন দেশে লা নিনা প্রভাব চলছে। ফলে বৃষ্টির কারণে তাপমাত্রা কমলেও বাড়বে মশার প্রজনন। সাধারণত সামারে এবং বর্ষাকালে যেটা আমরা এই টাইমে প্রচুর পরিমাণে আমরা ডেঙ্গুর প্রকোপটা দেখে থাকি। পানি জমে থাকে, যেটা বললাম, তাপমাত্রার একটা সম্পর্ক আছে। তো আমাদের ন্যাচারালি এখন হয়তো ৩০-৩৫ ডিগ্রি তাপমাত্রা আছে, এটা একটু বৃষ্টি হলে এটা কমে আসবে। কমে যাওয়া অবস্থায় মশা ব্রিডিং বিশেষ করে বেশি হবে। ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর হার ২ যুগের সব রেকর্ড ভেঙে দিলেও চলতি বছর এপ্রিল পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় ডেঙ্গু আক্রান্তের হার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। ডেঙ্গু রোগীর সংখ্যা হয়তো চট করে কমাতে পারবো না, যেটা আমরা পারি এই মুহূর্তে আমাদের মৃত্যুটা কমিয়ে আনতে পারি নাটকীয়ভাবে, সেটা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা যদি বিকেন্দ্রীকরণ করি। ডেঙ্গু রোগীর পরীক্ষা করার যে সরকারি হার, সেটা যদি বিশেষ করে শহরাঞ্চলে পাড়ায় পাড়ায় না হলেও প্রত্যেকটা ওয়ার্ডে যদি সেই ব্যবস্থা করতে পারে, বা ভ্রাম্যমাণ কেন্দ্রও থাকতে পারে যেভাবে কোভিডের সময় হতে পারে, সেটা করলে অন্তত মানুষ যদি জানে তার ডেঙ্গু হয়েছে, সে সাবধানে থাকবে। পূর্বাভাস অনুযায়ী মে মাসে সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টির পরে তাই ২ সিটি কর্পোরেশনের ডেঙ্গু উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বেড়েছে মশার উপদ্রব। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে মশা বাড়লেও নেওয়া হয় না কার্যকরী পদক্ষেপ। গরমে কম ছিল, মাঝখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আবার বাড়ছে। আমরা রাত্রে হাঁটাচলা করি, এক জায়গায় থাকতে পারি না। মশার জন্য পোলাবাইন থাকতে পারতেছে না, মশা এই যে পাওয়ার কামড়ায় ফেলালে দুমার দেয় একটু দিলে পরে ৫ মিনিট, এরপরে আবারও যেই মশা সেই মশাই। মশা ওষুধ দেয় না, দিতে দেখি না, মাসে একবারে ক্যাসেঞ্জাল মিশে আনে না, কি ক্যাসেঞ্জালের গন্ধ করে বেশি। বর্ষা মৌসুম নিয়ে ২ সিটি কর্পোরেশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তাদের পাওয়া গেল সেই গতানুগতিক উত্তর। নর্মাল যে অ্যাক্টিভিটিস, আমাদের অ্যাডাল্টিসাইডিং, লার্ভিসাইডিং যে কার্যক্রম আছে, সেটাকে আমরা পরিচালনা করছি। এটা এখন 2 বেলায় আমরা প্রয়োগ করছি ওষুধ। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোন কোন এলাকা ডেঙ্গু প্রবণ সেটা আমাদের নলেজে আছে। সেই সব এলাকায় জনগণকে সচেতন করা, ওয়ার্ড পর্যায়ে অ্যাডভোকেসি সভা করা, উঠান বৈঠক করা, বিভিন্ন মাধ্যমে লিফলেট বিতরণের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে জনগণকে আমরা সচেতন করেছি। এদিকে প্রতি বছরই মশা নিধনে ২ সিটি কর্পোরেশনের বাজেট বাড়ে পাল্লা দিয়ে, কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু রেকর্ড ছাড়িয়ে যায়। এবার চলতি মৌসুমে শুধু মশা মারার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে ঢাকার ২ সিটি। আর এত পরিমাণ বরাদ্দ পেয়েও ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগ নিয়ে সন্তুষ্ট নন নগরবাসী। স্বাস্থ্যমন্ত্রী বললেন, সবার সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন, না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হবে। তবে এবার ডেঙ্গু পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করবে মন্ত্রণালয়। দুর্যোগনা না আসে, যদি আসে ডেঙ্গিতে, উপরওয়ালা মাফ করুক, না আসুক, তাহলে আমরা সাধারণ যে সমস্ত রোগীর পরে করলে অপারেশন করা যায়, পরে করলে চিকিৎসা করা যায়, সে সমস্ত রোগীকে ভর্তি না করে হাসপাতালটাকে খালি রাখার চেষ্টা করব, যাতে রোগীরা তাড়াতাড়ি ভর্তির জায়গা পায়। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু মৌসুম ধরা হলেও এখন সারা বছরই দেশে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। কেবল বর্ষা মৌসুম আসলেই এডিস দমনে তৎপরতা দেখায় সিটি কর্পোরেশন। এদিকে বর্তমানে সারা বছরই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষজ্ঞরা মশা দমনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বললেও উদাসীন কর্তৃপক্ষ। নামকাওয়াস্তে অল্প স্বল্প কাজও করেন তারা। এডিস দমনে এবং দেশকে ডেঙ্গু মুক্ত করতে তাই কঠোরতার বিকল্প নেই। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। সারা দেশে অবাধে গাছ কাটা বন্ধে কেন 7 দিনের মধ্যে কমিটি করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। যশোর সদর উপজেলার একটি সড়কে 3 কিলোমিটারের গাছ কাটার সিদ্ধান্তের সবশেষ অবস্থা জানতে চেয়েছে হাইকোর্ট। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। গেল এপ্রিল থেকে 1 মাসের বেশি সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহে ওষ্ঠাগত জীবনে আলোচনায় আসে পরিবেশ বিপন্নের ক্ষতিকর দিকগুলো।
সামাজিক বনায়ন থেকে শুরু করে কোনো প্রকল্প বা স্থাপনার কাজ শুরু হলেই অবাধে গাছ কেটে নষ্ট করা হয় পরিবেশের ভারসাম্য। যদিও গাছ কাটা বন্ধে কোনো নীতিমালা বা আইন করেনি সরকার। এমন প্রেক্ষাপটে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ গাছ কাটা বন্ধে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি করে রুল জারি করেন। রুলে আগামী 7 দিনের মধ্যে কমিটি গঠন করতে বলা হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দিতে বলা হয়েছে। সরকারের বিভিন্ন জায়গায় গাছ কাটা, বিশেষ করে ব্যক্তিগত গাছ ব্যতীত, এটা নিয়ন্ত্রণে কেন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হবে না? এবং আপনার পরিবেশ সচিবকে বলেছেন যে 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার জন্য নির্দেশ কেন দেওয়া হবে না, যেখান থেকে ঢাকা শহরের গাছ কাটার জন্য পারমিশন নিতে হবে। ডিসি এবং ইউনোদেরকে একটা সার্কুলার ইস্যু করার জন্য যে তারা যেন ওই জেলা এবং উপজেলায় 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দেন, যে কমিটির অনুমতি দিয়ে এই গাছগুলো কাটা হবে। এছাড়া যশোর সদর উপজেলায় 3 কিলোমিটার সড়কের গাছ কাটার সিদ্ধান্তের সবশেষ অবস্থা রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাহিদ হাসান, এখন, ঢাকা। সারা দেশে শুরু হয়েছে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান। চলতি বড় মৌসুমে কৃষকের কাছ থেকে 5 লাখ টন ধান এবং মিলারের কাছ থেকে 11 লাখ টন চাল কিনবে সরকার। তবে হাওড় অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় ধান কাটা প্রায় শেষ দিকে হওয়ায় মধ্যস্বত্বভোগীরা বেশি লাভবান হবে বলে দাবি কৃষকদের। আর খাদ্য বিভাগের আশা লক্ষ্যানুযায়ী সংগ্রহ হবে ধান চাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বড় মৌসুমে সারা দেশে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবছর কৃষকের কাছ থেকে 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান এবং মিলারের কাছ থেকে 45 টাকা কেজি দরে 11 লাখ টন চাল কিনবে সরকার। চলতি মৌসুমে বগুড়া জেলায় 55,437 টন চাল এবং কৃষকের কাছ থেকে 11,652 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবছর বোরো ধান এবং চালের নির্ধারণ করে দেওয়া দামে খুশি মিল মালিক এবং কৃষকরা। খাদ্য বিভাগের কর্মকর্তা জানান, ধান কাটা সবে শুরু হওয়ায় এবার পূরণ হবে লক্ষ্যমাত্রা। সরকার যেভাবে আমাকে দাম দিয়েছে তাতে আমরা খুশি এবং 2 টাকা আরো বাড়িয়ে দিয়েছে, তাতে আমরা ধান দিতে রাজি আছি এবং খুশি আছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এই মূল্যেই আমরা সরকারকে চাল সংগ্রহ করতে পারবো। বগুড়া সদর উপজেলায় 3072 মেট্রিক টন চাল এবং 612 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। আশা করি বিনির্দেশসম্মত ধান এবং চাল আগামী জুন মাসের মধ্যে সংগ্রহ শেষ করে দেবো ইনশাল্লাহ। এদিকে হবিগঞ্জে শুরু হয়েছে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান। কৃষকদের দাবি, মাঠের প্রায় 99% ধান কাটা ও মারাই সম্পন্ন হয়েছে। পাওনা পরিশোধে অনেকেই ধান বিক্রি করে দিয়েছেন, ফলে লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা। কৃষক ধান বেচতে গেলে অনেক ধরনের হেনস্থার শিকার হয়। যদিও সরকার অনলাইনে আবেদনের সিস্টেম করতে, তারপরে কৃষকের যে একটা হয়রানি, যেমন গেলে পরে ধানের শুকনো হইছে না, আর্দ্রতা হইছে না, বিভিন্ন সিস্টেমে যেমন আসা যাওয়া এই সেই বিভিন্ন হয়রানির কারণে কৃষক। হাওড়ের জেলা সুনামগঞ্জেও কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান ও জাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে 2 কৃষকের কাছ থেকে ধান কিনে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। সুনামগঞ্জে চলতি মৌসুমে 13,77,504 টন ধান উৎপাদন হয়েছে, যেখান থেকে সরকার 29,811 টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে হয়রানির শিকার হওয়ায় সরকারি গুদামে ধান দিতে আগ্রহ কম ভাটি অঞ্চলের কৃষকদের। কৃষিকাট আছে, আমরা কৃষিকাটে তারা ধান ঢুকায় না, অল্প ধান বা শুকনো হয়েছে না বা এটা হইতো না হিট হইতো না, ওই কারণে তারা বিভিন্ন ঝামেলা দেখায়। আমরা যে ধান হরি আমরা লেবিত নিলে আমরা ধান রাখে না, আমরা কৃষিকাট লই আমরা বিভ্রান্তের মধ্যে পড়ছি। এদিকে খাদ্যমন্ত্রী বললেন, চলতি মৌসুমে ধান চাল সংগ্রহে যেন কোনো পক্ষই হয়রানির শিকার না হয় তা তদারকি করবে খাদ্য মন্ত্রণালয়। আর ভুক্তভোগীরা তাদের অভিযোগ জানাতে পারবে 2টি হটলাইন নাম্বারে। নির্দেশনার মধ্যে আমাদের যেটা রয়েছে যে সঠিক সময় এই সংগ্রহগুলো করতে হবে এবং আমরা জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য। আর হাওড়কে আমরা প্রাধান্য দিয়ে হাওড়ের ধানের বরাদ্দও বেশি দিয়েছি, যদিও মিল কম ওখানে, তার জন্য ধানের বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। কৃষকরা বলছেন, সরকার নির্ধারিত দামে ধান চাল বিক্রি করতে পারলে তারা প্রত্যাশিত লাভের দেখা পাবেন। জেনিসিয়া বর্ণা, এখন।
ফেনীতে বৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ক্ষেতের কাদা পানিতে নুয়ে পড়েছে পাকা বোরো ধান। এমন অবস্থায় ফলনে অর্ধেক ফসল ঘরে তুলতে পারবেন কিনা সে শঙ্কা কৃষকের মনে। তবে কৃষি বিভাগ বলছে বেশিরভাগ ধান পেকে যাওয়ায় চিটা হওয়ার শঙ্কা নেই। তবে কিছু ধান নষ্ট হওয়ার পাশাপাশি বাড়তে পারে ধান কাটার খরচ। সোলাইমান ডালিমের প্রতিবেদন। ফেনী সদর উপজেলার ইলাসপুর গ্রামের ষাটোর্ধ্ব কৃষক শফিউল্লাহ ৮০ শতক জমি বর্গা নিয়ে আবাদ করেছিলেন বোরো ধান। সব মিলিয়ে খরচ প্রায় ৫০,০০০ টাকা। অনুকূল আবহাওয়ায় ভালো ফলন দেখে করেছিলেন লাভের আশা। তবে সোমবারের কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে কাদা পানিতে নুয়ে পড়েছে পাকা ধান। এখন ফলনের অর্ধেক ঘরে তুলতে পারবেন কিনা সেই দুশ্চিন্তা তার। ৫০,০০০ টাকা যা খরচ করছি এটা সব বৃষ্টি এলো গেছে কালকে রাত্রে রাত দিনের। শফিউল্লাহর মতো একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা সহ বিভিন্ন এলাকার শত শত কৃষক। ফাঁকে নাই ধান যে শুয়ে গেছে, এখন মনে করেন এখানে ৬ আনা ম্যাক্সিমাম ৬ আনা ধান নষ্ট হবে। আইলার বৃষ্টি এবার খুব তাল আছে, অন এবার দাঁড়িয়ে কত টাকা করতে পারি না। ঠিক নেই এখন কতগুলো কাটতে পারি, কতগুলো অর্ধেক আসবে, অর্ধেক আসবে না। কৃষি বিভাগ জানায় জেলার ৮০% ধান পেকে যাওয়ায় ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম হবে। তবে বাড়বে ধান কাটা ও মাড়াইয়ের খরচ। আমরা কৃষকদেরকে সরাসরি পরামর্শ দিচ্ছি যে দ্রুত এই সমস্ত ধানগুলো কেটে ফেলার জন্য। এই সমস্ত ধানগুলো যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু তেমন ক্ষতির সম্ভাবনা নেই। এই ক্ষেত্রে কৃষকের সাধারণত দেখা যাবে যে ধানের যেমন ক্ষতি হবে না, তবে ওই যে তারা যে হারভেস্ট করবে, কর্তন করবে, এই ক্ষেত্রে হয়তো লেবার খরচটা একটু বেড়ে যাবে। চলতি মৌসুমে জেলায় ৩১,২৭৭ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে, যেখান থেকে ১,২০,৮২০ টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সোলাইমান ডালিম, এখন ফেনী। ৯ মে থেকে শুরু চলতি বছরের হজ যাত্রা, সেই লক্ষ্যে প্রস্তুতি প্রায় শেষ হজ ক্যাম্পের। এবছর সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি জোর দেওয়া হয়েছে ডিজিটাল সেবাকে। অন্যদিকে প্রায় ৪৩,০০০ যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজ যাত্রা নির্বিঘ্ন করতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটও সমন্বয় করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাইমা বীর। কেউ ব্যস্ত ব্যানার বিলবোর্ড লাগাতে, কারো ব্যস্ততা ঘষা মাজায়। শেষ মুহূর্তেও ইমিগ্রেশন কাউন্টারগুলোতে চলছে শোভাবর্ধনের কাজ। আশকোনা হজ ক্যাম্পের এই কর্মযোগ্যই জানান দিচ্ছে হজের মৌসুম এসেছে। হজযাত্রীদের থাকার জন্য ডরমেটরিগুলো প্রায় প্রস্তুত। এবার ২৪টি ডরমেটরিতে একসাথে ২৪০০ যাত্রী রাত্রিযাপন করতে পারবে, যার মধ্যে প্রথম তলা বাদে প্রতিটি তলাতেই একটি করে ডরমেটরি নারী যাত্রীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। দিনে ৫,০০০ হজযাত্রীকে সেবা দেবার লক্ষ্য ক্যাম্প কর্তৃপক্ষের। এবারও রোড টু মক্কা চুক্তির আদলে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন করা যাবে হজ ক্যাম্পেই। হজযাত্রী পরিবহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস আলাদা আলাদা করে তৈরি করেছে চেক ইন কাউন্টার, লাগেজ বেল্ট। প্রস্তুত ইমিগ্রেশন কাউন্টারও। দোতলার ব্যাংক বুথগুলোরও প্রস্তুতি চলছে জোরে সোরেই। তীব্র গরম মোকাবিলায় পুরো হজ ক্যাম্পেই লাগানো হয়েছে এসি। লিফটগুলোরও সংস্কার কাজ চলছে। হজ ক্যাম্প পরিচালক বলছেন, এবারের হজযাত্রা সহজ করতে ডিজিটাল মাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ই হজ পোর্টালের মাধ্যমেই হজযাত্রীরা যাবতীয় তথ্য জানতে পারবেন। আমরা যেটা আপডেট বলবো সেটা ই হজ সিস্টেমে আপডেটেড সিস্টেম, যেটা এটা আপনি বা যে কেউ যদি ই হজ পোর্টালে ঢোকে তাৎক্ষণিকভাবে যে রিপোর্টটা পাবেন সেটাই ফাইনাল রিপোর্ট। তারা এসে এখানে কিউএক্স মেশিনের মাধ্যমে, আপনি জানেন যে ই হজ পোর্টালের মাধ্যমে সমস্ত তথ্য তারা তাৎক্ষণিকভাবে জানতে পারছে। গেল বছরে মশার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন হজযাত্রীরা, তাই এবছর মশা নিয়ন্ত্রণে বাড়তি সতর্ক হজ ক্যাম্প পরিচালক বলছেন, ক্যাম্পের আশপাশে চালানো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এখন যেটা বুঝতে পারছেন, এখানে আসার পরে এখানে বসে, আগে 1 মাস আগেও এখানে বসা একটু কষ্টকর ছিল, কিন্তু এখন সেই মশা নাই বললেই চলে। কেননা প্রত্যেকটি ড্রেন পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে এবং সার্বক্ষণিকভাবে সিটি কর্পোরেশন সহ প্রত্যেকেই পরিপূর্ণ সহযোগিতা দিচ্ছেন, যাতে এখানে হাজি সাহেবদের জন্য কোনোভাবেই কোনো দিক থেকে কষ্ট না হয়। চলতি বছর নিবন্ধনকারী ৮৩,২০৯ জন হজযাত্রী পরিবহনে প্রি হজ ফ্লাইট পরিচালিত হবে মোট ২২৮টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে অর্ধেক, আর বাকি অর্ধেক করবে সৌদিয়া ও ফ্লাইনাস মিলে।
প্রি হজ ফ্লাইট শুরু হবে 9 মে। প্রথম দিনই চলবে 7টি ফ্লাইট, আর ফিরতি ফ্লাইট শুরু হবে 20 জুন। বিমান প্রি হজের জন্য 118 ও পোস্ট হজের জন্য 125টি ফ্লাইট পরিচালনা করবে। ইতিমধ্যে হজ ফ্লাইটের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে তারা। অত্যাধুনিক বোয়িং 777 উড়োজাহাজ দিয়ে চলবে হজ ফ্লাইট। হজযাত্রা নির্বিঘ্ন করতে মধ্যপ্রাচ্যের ফ্লাইট সমন্বয় করেছে বিমান। পবিত্র হজ যারা পালন করবেন সংখ্যা কিছুটা কম হলেও আমাদের প্রিপারেশন কিন্তু একই। আশা করি ইনশাআল্লাহ আমাদের সকল ধরনের প্রস্তুতি এটা শেষ পর্যায়ে, এবং আমরা এখন শুধুমাত্র অপেক্ষা করছি 9 তারিখে আমাদের সকাল 7:20 আমাদের প্রথম ফ্লাইট আমাদের সম্মানিত হাজী সাহেবদের নিয়ে বাংলাদেশ ত্যাগ করবে 7:20। এবারও ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকে হজ ফ্লাইট পরিচালনা করা হবে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এর পরপরই হজ যাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠবে এই আশকোনা হজ ক্যাম্প প্রাঙ্গণ। আর আগামী 8 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের হজ কার্যক্রমের উদ্বোধন করবেন। তার ঠিক একদিন পর অর্থাৎ 9 মে শুরু হবে হজের ফ্লাইট পরিচালনা। এবছর কোটার প্রায় 44,000 কম পূরণ হলেও বাড়ানো হয়েছে হজযাত্রীদের জন্য হজ ক্যাম্পের সুযোগ সুবিধা। আর ঢাকার বাইরের হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কমপক্ষে 3 দিন আগে এসে হজ ক্যাম্পে অবস্থান করবার পরামর্শ হজ ক্যাম্প পরিচালকের। নাইম আবির, এখন ঢাকা। ভিসা ইস্যুর মেয়াদ 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়, জানিয়েছে হাব। আর ধর্মমন্ত্রী বলেছেন যাদের ভিসা হয়নি তাদের চিন্তার কোনো কারণ নেই। প্রতি বছরই তো হজ যাত্রী যায়, তাই না? এক এক সময় এক একটা ইস্যু নিয়ে আপনি অসুবিধার সৃষ্টি হয়, এবং সেগুলোকে আমরা সামনে রেখে যাতে সেই অসুবিধাগুলো না হয় এটা দূর করার জন্য সেই আমরা চিন্তা ভাবনা করে আমরা সেগুলোকে যাতে এই সম্মুখীন ওইরকম খারাপ কোনো কিছুর সম্মুখীন হতে না হয় তার জন্য আগে থেকে আমরা প্রস্তুতি নিয়েছি। তো আমরা চেষ্টা করছি যে কোনো অবস্থাতেই অতীতের প্রস্তুতির চাইতে এবারের প্রস্তুতি একটু ভিন্ন। টিসিবির ফ্যামিলি কার্ডধারী ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে মে মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। কোটি পরিবার পাচ্ছেন 470 টাকার প্যাকেজে চাল, ডাল ও তেল। উদ্বোধন অনুষ্ঠানে এসে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আগামী মাস থেকে ওয়ার্ডে ওয়ার্ডে স্থায়ী দোকান রাখার পরিকল্পনা করছে বাণিজ্য মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি হোসেন। নিত্যপণ্যের বাজারের স্থিতিশীলতা এখন অধরাই। পণ্যের দামে নাকাল সব শ্রেণী পেশার মানুষ। দামে লাগাম টানতে বাণিজ্য মন্ত্রণালয় নানান পরিকল্পনা করে থাকেন। তারই অংশ হিসেবে সারা দেশের 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে মে মাসের স্বল্প মূল্যের পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডধারী ক্রেতারা 470 টাকায় পাচ্ছেন 5 কেজি চাল, 2 কেজি ডাল ও 2 লিটার তেল। বাজারের চেয়ে কম দামে প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করেন ক্রেতারা। তবে এই তালিকায় নতুন আরও পণ্য যোগ করার দাবি জানান তারা। ভালো হয়েছে আমাদের ডিসিবি মূল্যটা দিয়ে, কারণ অনেক দাম, আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, আর তো নিলে তো সবটা মিললে তো মনে করেন একটু কমে পাওয়া গেল, আমরা কমে নিলাম। চাউল দেয়, তৈল আর মনে ডাল দেয়, কিন্তু এখন 400 টাকায় তো ভালো জিনিস পাইছি, তা আর একটু বাড়াই দিলে ভালো হয়। এদিকে পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, 1 জুলাই থেকে ঢাকার প্রতিটি ওয়ার্ডে স্থায়ী দোকানের মাধ্যমে কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি করবে টিসিবি। পাশাপাশি এই তালিকায় নতুন পণ্য যুক্ত করার বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। 1 জুলাই থেকে আমরা টিসিবির মাধ্যমে আরো পণ্য আপনাদের সাথে পরামর্শ ক্রমে যে জায়গায় যে পণ্যগুলির চাহিদা আছে, যেটা আমদানি করা দরকার আমদানি করা, যেটা সংগ্রহ করা দরকার সংগ্রহ করে এই দোকানগুলোর মাধ্যমে আমরা অ্যাভেলেবেল করব, যাতে মানুষ সহজে এটা পেয়ে যায়, যারা পাওয়ার যোগ্য। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এই প্রকল্পটা কিন্তু আমরা ফ্রি দিচ্ছি না, ফ্রি আমাদের অন্য কর্মসূচি আছে। আসছে বাজেটের পূর্বে নিত্যপণ্যের দাম যাতে সাধারণ মানুষের সহ্য সীমার মধ্যে থাকে, এ নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। রাব্বি হোসেন, এখন, ঢাকা। খরা ও অতিবৃষ্টিতে মান কমে যাচ্ছে চায়ের, আর যে কারণে নিলামে দাম না পাওয়ায় গেল মৌসুমে 465 কোটি টাকা লোকসান গুনতে হয় চা বাগান মালিকদের। সংকট নিরসনে সর্বনিম্ন দাম বেঁধে দেওয়ার পর চট্টগ্রাম নিলামে দাম বেড়েছে, তবে অবিকৃত থাকছে প্রায় 45% চা। সংশ্লিষ্টরা বলছেন, শুধু চায়ের লিকারের ভিত্তিতে দাম নির্ধারণ করা যথাযথ হয়নি। এতে মালিকরা সাময়িক লাভবান হলেও নিলামে বিরূপ প্রভাব পড়তে পারে। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। খরা ও অতিবৃষ্টি,
কোনোটি ভালো মানের চা উৎপাদনের জন্য উপযোগী নয়। গেল বছরে চায়ের বাম্পার ফলন হলেও বিরূপ আবহাওয়ার কারণে ভালো মানের চায়ের সরবরাহ কম ছিল। নিলামে উত্তরবঙ্গের নিম্নমানের চায়ের আধিক্য থাকায় ভালো দাম পাননি বাগান মালিকরা। এতে লোকসানে পড়েন অনেকেই। বাগান মালিকদের হিসেবে 2019 সাল থেকে উৎপাদন খরচের চেয়ে দাম কমায় লোকসানে আছেন তারা। শুধু 2023 সালে 465 কোটি টাকা লোকসান হয়েছে দেশের 168টি চা বাগানের। এই প্রেক্ষাপটে 2024-25 মৌসুমের নিলাম শুরুর আগেই চা নিলামের 75 বছরের ইতিহাসে প্রথমবারের মতো দাম বেঁধে দেয় বাংলাদেশ চা বোর্ড। নতুন নিয়মে চায়ের লিকারের মানের ভিত্তিতে 6টি গ্রেডে চায়ের সর্বনিম্ন দাম নির্দিষ্ট করে দেওয়া হয়। এর চেয়ে কমে নিলামে কোনো চা বিক্রি করা যাবে না বলেও জানানো হয়। নতুন নিয়ম কার্যকরের পর চট্টগ্রামে 2টি নিলাম হয়েছে। মৌসুমের শুরুতে নিলামে চায়ের সরবরাহ অনেক কম, ফলে ভালো মানের চায়ের চাহিদা থাকায় দামও বেড়েছে। টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন বলছে, দাম নির্দিষ্ট করে দেয়ায় নিলামে অতি নিম্নমানের চায়ের সরবরাহ কমেছে। লিকার স্ট্যান্ডার্ড অনুযায়ী চায়ের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই নির্ধারিত মূল্যের নিচে চা বিক্রি হবে না। দাম বেঁধে দেয়ায় নিলামে চায়ের দাম বাড়লেও গুণগত মান অনুযায়ী দাম নির্ধারণ করা হয়নি বলে অভিযোগ চা ক্রেতাদের। ন্যূনতম চার রেটিং 2 থাকতে হবে। এখন 2-র নিচে চা যদি নিলামে আসে বা 2-র চাগুলা যদি বায়ারের পছন্দ না হয়, 160 টাকা ধরে বিট করলে এই চার প্রায় আপনার 185-88 টাকা চার কমপ্লিট প্রাইস আসে। টি ব্রোকার্সরাও বলছে, চায়ের দাম নির্ধারণের ক্ষেত্রে শুধু লিকার রেটিং নয়, ছোট ও বড় দানার চায়ের গ্রেডিং পৃথকভাবে করা প্রয়োজন। এক্ষেত্রে চায়ের গ্রেড ও দাম সংশোধনের সুযোগ আছে বলে মনে করেন তারা। চা তো অনেক ক্যাটাগরির হয়, বড় দানা হয়, ছোট দানা হয়, একদম ছোট হয়, সিডি হয়, ডাস্ট গ্রেড হয়। সেম এক একটা ক্যাটাগরি তো এক এক লেভেলে পড়ে। তো আমি যদি এইটা 3++ ধরি আর ছোট দানাও 3+ ধরি, এক একটার তো ডিমান্ড এক এক রকম, তো দোনোটা তো সেম দামে যাওয়া ডিফিকাল্ট। গেল বছর দেশে রেকর্ড পরিমাণ 10 কোটি 20 লাখ কেজি চা উৎপাদন হয়। চট্টগ্রামে নিলামে চা বিক্রি হয়েছে 94 মিলিয়ন কেজি, যার গড় মূল্য ছিল প্রায় 172 টাকা। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। উজানের পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সিলেটে গ্রীষ্মেই বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে মনু, ধলাই, কুশিয়ারা, জড়িসহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বেশ কিছু নদীর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ থাকায় আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। ভারতের ভারী বৃষ্টির পর বন্যার পূর্বাভাসের শঙ্কা আরও বাড়িয়েছে। মৌলভীবাজার থেকে এম এ হামিদের প্রতিবেদন। দীর্ঘ সময়ের তীব্র তাপপ্রবাহের পর দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। শীতল হয়েছে পরিবেশ। তবে বৃষ্টির কারণে বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় গ্রীষ্মেই বন্যার শঙ্কা তৈরি হয়েছে। কয়েকদিনে সিলেটের মনু, ধলাই, কুশিয়ারা, জুড়িসহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। এছাড়া ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঢলেও বাড়ছে পানি। এমন পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। মনি নদী যতটা আঁকা বাঁকা আছে, এটার তো বান সঠিক নাই। এই বড়ুয়া ক্ষেত বা এই যে কৃষি ক্ষেত নিয়ে আমরা খুব একটা সমস্যাতে আছি। এইখানে পানি বাড়ি গেলে এখানে আমরা থাকা না থাকা সম্ভব নয়। আমাদের নদীর পাড়ে যে ঘরদুয়ার আছে, এটা লইয়া বাচ্চা কাচ্চা লইয়া আমরা বহুত আতঙ্কে আছি। এদিকে শিলাবৃষ্টির পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো আবাদ। মৌলভীবাজারে 280 হেক্টর বোরো ধান ও 50 হেক্টর অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ বলছে, এরই মধ্যে হবিগঞ্জের হাওরের 98% এবং অন্যান্য জায়গার 28% ধান কাটা শেষ হয়েছে। বিভিন্ন জায়গায় লিফলেট সহ আমরা প্রচারণা চালিয়েছি এবং হাওরে আমরা কৃষকদেরকে অবহিত করছি যেন ধান কেটে ফেলে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী এক সপ্তাহ ভারতে বৃষ্টিপাত সহ সিলেটের বিভিন্ন জেলায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে করে নদ নদীর পানি বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। জেলার যে মনু নদীটি চাঁদপুর স্টেশনে সকালের তথ্য অনুযায়ী পানি বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার তেমন কোনো বড় আশঙ্কা নেই। তবে উজানে ইন্ডিয়া অংশে আগামী 5-6 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানায় প্রশাসন। আগামী বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় মৌলভীবাজারের জেলা প্রশাসক। আগাম যে প্রস্তুতি সেটি হচ্ছে যে আমাদের জেলা যে দুর্যোগ
কমিটি আছে সেই কমিটির আমরা একটা সভা করছি আগামী বৃহস্পতিবার সকাল 10:30 আমরা সময় দিয়েছি। কমিটির সকল সদস্যের সমন্বয়ে আমরা সভা করে দুর্যোগের জন্য আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছি। গত 24 ঘন্টায় শ্রীমঙ্গলে 167, জাফলংয়ে 47, জকিগঞ্জে 44, লালাখালে 35 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া মেঘালয়ের চেরাপুঞ্জিতে 32, আসামের শিলচরে 27, ত্রিপুরার কৈলাসহরে 22 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন মৌলভীবাজার। বৈশাখের শেষ সময়েও পানি শূন্য টাঙ্গাইলের ধলেশ্বরী নদী। কোথাও ধুধু বালুচরে, আবার কোথাও নদীর বুকে ফসল ফলাচ্ছেন স্থানীয়রা। জলবায়ু পরিবর্তনে এই বিরূপ প্রভাবে বিপন্ন প্রায় নদী পাড়ের জীববৈচিত্র্য। এদিকে ধলেশ্বরী খননের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। কাউসার আহমেদের তথ্য ও শোভন দাসের ছবিতে বিস্তারিত। টাঙ্গাইল সদর উপজেলার ওমরপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস চলতি মৌসুমে শুকিয়ে যাওয়া ধলেশ্বরী নদীর মাঝে 1 বিঘা জমিতে করেছেন বোরো আবাদ। ফলনও হয়েছে ভালো। তার মতো হাজারো কৃষক ধান আবাদ করেছেন নদীর প্রায় 9 কিলোমিটার এলাকায়। তবু স্বস্তি নেই তাদের মনে। জানান অস্তিত্ব হারানো ধলেশ্বরীর জন্য তাদের হাহাকারের কথা। নৌকা চালাইতাম, নতুন পানি তো আমরা কত উৎসাহ করতাম, কত আনন্দ করতাম। আর এখন মনে করেন আমরা খেত করলাম, আমরা সবাই মানে অনেকের নদীর লাভ বোঝা আলা দিছি, আমরা বোঝাই চাষ করছি। তীরবর্তীরা জানান 2 যুগ আগেও এই নদীতে চলত বড় বড় বাণিজ্যিক জাহাজ। ধরা পড়ত রূপালী ইলিশ সহ বিভিন্ন মাছ। বানের পানিতে উর্বর হতো ফসলের ক্ষেত। তবে দখল দূষণ সহ নানা অব্যবস্থাপনায় ধলেশ্বরী আজ মৃতপ্রায়। কৃত্রিম সার, বিষ, কীটনাশক এগুলো দিচ্ছি, সেটার মাত্রা একটু কম দিতে হইতো, মানুষের ক্ষতি কম হইতো, পশু পাখির ক্ষতি কম হইতো। বড় বড় জাহাজ আলা, পাখরা আলা জাহাজ চলছে, এটা আমরা দেখছি, এটা ভারতে গেছে। বড় বড় মাছ ধরা করতে ইলিশের ভাড়া দিত, ইন্দা বড় বড় মাছ, শিশু, কুমির, ইন্দাও তো বাস করতো। নদীতে পানি না থাকায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, হুমকির মুখে জীববৈচিত্র্য। এছাড়া নদী ঘিরে রয়েছে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর গুরুত্ব অপরিসীম। খননের মাধ্যমে ধলেশ্বরীকে তার পুরনো রূপে ফিরিয়ে আনার দাবি সচেতন মহলের। ধলেশ্বরী নদীর মুখটা বন্ধ করে দেওয়ার কারণে এই নদীটা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। এখানে আর ধলেশ্বরী বলতে কিছু নেই। উজানে যদি ধলেশ্বরীর খনন হয়, কানেকশন হয় ইয়ের সাথে, ওই কি বলে যমুনার সাথে, তাহলে আমাদের ধলেশ্বরীটা প্রাণ ফিরে পাবে, স্রোতস্বিনী হবে। আমরা নিজেরাই আমাদের প্রয়োজনে আমাদের পরিবেশকে পরিবর্তিত করছি, কিন্তু এটিকে রক্ষা করতে হলে আমাদের নদীর আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে হবে। পানি যখনই আসুক না কেন আমার নদীর শেপটা ঠিক রাখতে হবে। আমার নদীর পাড়ে গাছ লাগাতে হবে, আমার রাস্তার পাড়ে গাছ লাগাতে হবে, তাহলেই তো আমরা জীববৈচিত্র্য সেটা আবার ফিরে পাবো আর কি। ধলেশ্বরী নদী খননে নানা উদ্যোগের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। পুরো ধলেশ্বরী নদী ড্রেজিং বা খনন করার জন্য আমরা আমাদের মাঠ পর্যায় থেকে টাঙ্গাইল অফিস থেকে আমরা একটা প্রকল্প করার জন্য একটা প্রস্তাব পাঠাইছি আমাদের হেড অফিসে। সেটা পাশ হলেই আমাদের ডিবির জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি সম্ভাব্যতায় দেখা যায় যে এখানে নদী খননের কাজটা শুরু করলে স্থানীয় জনপদের উপকার হবে, তাহলে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই খনন কার্যক্রম শুরু করব। ধলেশ্বরীর মতো বংশাই, লৌহজং, এলেংজানি, ঝিনাই সহ জেলার অন্তত 8টি নদী দখল দূষণে খালে পরিণত হয়েছে। এখন টাঙ্গাইল। শান্তবাজারে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পর। স্পিকার, আমি শুধু আপনাকে এটুকু বলবো যে আজকের দিনটা আমার জীবনে একটা অনন্য দিন, কারণ আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করেই। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল। একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসব। সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যেন বোর্ডিং পাস না দেওয়া হয়। আমেরিকায় 3 ঘন্টা এয়ারপোর্টে দাঁড়িয়ে তাদের সাথে ঝগড়া করে ব্রিটিশ এয়ারওয়েজে আমি লন্ডন পর্যন্ত আসি। লন্ডনে যখন আমি যেদিন প্লেনে উঠতে যাই আমাকে উঠতে দেওয়া হয়নি।
সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যেভাবে আমি দেশে ফিরবো। এমনকি আমি যখন এয়ারপোর্টে রওনা হই তখন আমাকে অনেকে ফোনে বলেছে যে আপনি আসবেন না, আসলে আপনাকে মেরে ফেলে দেবে। আমি পরোয়া করিনি, তবে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মী ভাইদের প্রতি। তখন বলা হয়েছিল যে কেউ যেন এয়ারপোর্টে না যায়, এমনকি আমার দলের ভিতর থেকেও। তখন দলে যিনি সেক্রেটারি ছিলেন তিনি সবাইকে বলে দিয়েছেন কেউ এয়ারপোর্টে গেলে তাকে বহিষ্কার করা হবে, কয়েকজনের নাম নির্দিষ্ট করা ছিল। আর আমাদের নেতাকর্মী কেউ রাস্তায় থাকতে পারবে না। আমি শুধু এইটাই মেসেজ দিয়েছিলাম যে সকলেই থাকবে, তবে আমরা গেরিলা যুদ্ধ করেছি, সবাই ঘাসের সঙ্গে মিশে থাকবা। আমার প্লেনটা না নামা পর্যন্ত দরজা খুলবে, আমি বের না হওয়া পর্যন্ত তোমরা বের হবে না। আমাকে বলা হয়েছিল যে আমি গাড়িতে উঠলে আমাকে একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে। আমি উঠে আমার শুধু ড্রাইভারকে বলছি যে যেখানে মানুষ যাচ্ছে সেখানে যাবা, ওই ফ্লাইওভারের উপরে উঠবা না। সেই হাজার হাজার মানুষ রাস্তায়। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার পার্টির নেতা কর্মীদেরকে যে সেই দিন তারা একদিকে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে, আর একদিকে আমার দলের অভ্যন্তরে কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে বলতে পারেন এটা সম্বর্ধনা শুধু না, আমাকে নিরাপত্তাও দিয়েছে। আমি বলবো আমাকে নিরাপত্তাও দিয়েছে যে আমাকে কোনো দিকে নিতে না পারি। এরপর থেকে একরকম হাউজের ছিলাম, কাউকে ঢুকতে দিত না। সেই সময় খুব হঠাৎ কালীভদ্রে দু একজন আসতে পারতো আমার সাথে। এটা ঠিক যে সাবিনা ইয়াসমিন অসুস্থ, আমি অনেকটা গেরিলা কায়দায় বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমি জানি আমাকে বেরোতে দেবে না। তো আমি সেই পুলিশের চোখ এড়িয়ে আমি সোজা হাসপাতালে চলে যাই। হ্যাঁ, তখন আমি কতগুলি কথা বলেছিলাম, কারণ সেই সময় দেশ চালাচ্ছে কে সেটাই আমার প্রশ্ন ছিল। যা হোক, অত কথা বলার সময় নেই। আমি শুধু এটুকু বলবো যে সেদিন আমি খুব কড়া কথা কিছু বলেই তার পরদিন সকালেই পুলিশ হাজির, আর্মি হাজির, এবং আমাকে গ্রেপ্তার করে। সংসদ ভবনের একটা, তখন ওটা প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল, সেখানে আমাকে নিয়ে আসে। সমস্ত একদম করা, মানে ওখানে আমি বলবো ফাঙ্গাস পড়া, খুবই নোংরা, ওরকম একটা জায়গায় নিয়ে এই সংসদ ভবনের বিল্ডিং তখন অনেকটা পড়েছিল, সেখানে এনে আমাকে বন্দি করে রাখে। যাই হোক, এটা শুধু এই দিন না, 83 সালে এরশাদ সাহেব আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল ওরকম 30 নম্বর হেয়ার রোড লাল দালান, এখন তো বিল্ডিং হয়েছে, সেখানে রেখেছিল। সেখান থেকে আমাকে ডিজিএফআই অফিসে নিয়ে যায় ইন্টারোগেশন করতে। কাজে এরকম, এবং এরশাদ সাহেবের আমলে বেশ কয়েকবারই গ্রেপ্তার করে, হাউস অ্যারেস্ট করে, কখনো কন্ট্রোল রুমে বসিয়ে রাখে সারা রাত। আমি, মতি আপা, সাহার আপা আজকে নেই, আমাদের তিনজনকে একসাথে নিয়ে যায়। তো এরকম বারবার গ্রেপ্তারও হয়েছি, অনেক বাধা, সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করেই আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি। সেই জন্য আমি শুধু দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমার দলের নেতা কর্মী আজকে অনেকেই বেঁচে নাই, তারা সব কিছু রক্তচক্ষু উপেক্ষা করে, এবং সাধারণ জনগণ তারা সেই দিন যে গিয়েছিলেন, যার জন্য আমি দেশে ফিরে আসতে পেরেছি, এবং আমি প্রতিজ্ঞা করেছি আমি ফিরে আসবই। তো আমি সেভাবে আসছি। 17ই মে ওইভাবে এসেছিলাম প্রায় 6 বছর পর, আর 7ই মে এসেছিলাম 2007 সালে। যাই হোক, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আজকে দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই। এটুকু বলবো যে বাবা মা আমাদেরকে শিখিয়েছেন সাহসের সাথে এগিয়ে চলা, এবং সেই সাহসের সাথে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করা, এবং সেটা আমি করে যাচ্ছি। এবং এর জন্য আমার দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমি উঠেছি, যে আমি আমার দেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, যে আমার আর কিছুই ছিল না, বাবা মা ভাই সব হারিয়ে একমাত্র দেশের মানুষই আমার একমাত্র শক্তি এবং প্রেরণা। আমি সেই শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি, এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমার কথা। বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নে বাংলাদেশ করব। আজকে দিয়ে সেই কথা বলি। আর সবচেয়ে বড় কথা, আমি যখন বন্দী ছিলাম, আমার ছোট বোন রেহানা, সে রাজনীতি করে না, সামনে নেই, কিন্তু সে অসাধ্য সাধন করতে পারে। প্রত্যেকটা জেলা উপজেলা সকল নেতা কর্মী সকলের সঙ্গে যোগাযোগ রেখেছে, এবং সে ওই লন্ডনে বসেই সে কাজ করেছে। কাজে তার জন্য আমার দোয়া। তো সবাইকে ধন্যবাদ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।